কি হলো, দাঁত কেলিয়ে আছেন কেন? কাজ করেছেন কিনা? আপনি যখনই বলেছেন এমএলএ বাবু, আমি সব আমার বউ ছেলে মেয়ে ফেলাইতে আপনার ফাইল রেডি করার জন্য চলে আইছি। তা কি কি লিখিস? একদম ওকে, মোটামুটি ঝড়াত করে সই করে দিলি করাত করে একদম ডিভোর্স হয়ে যাবে। তা কি লিখেছেন একটু পড়ে শোনান। আমি পড়ি। আমি রাজের সঙ্গে সংসার করতে পারছি না, তাই আমায় ডিভোর্স দিন। বুঝতে পেরেছেন? আমি আমার সংসারের জ্বালা যন্ত্রণায় অনেক উপভোগ করছি, তাই আমাকে ডিভোর্স দেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে আমি অনুগ্রহ প্রদান করছি। এইসব লেটার লিখতে পারে ডিভোর্স তো কোনদিন হবে না, উপরে তো ক্যান্সেল হয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? বলছি মরা, কি হয়েছে? আসলে আমি জানি না এমএলএ বাবু, আপনি কোথা থেকে এই উকিল বাবুরি ধরে নিয়েছেন? এনার লেখার কোনো ধারণা আছে? কি বলছো? আমি এলএলবি পাস করেছি, আলতু ফালতু কথা দিয়ে হ্যাঁ বলে তো হবে না। বলছি একবারই মরার কথা শোনেন তো। দেখেন উকিল বাবু, আপনি ফোন করার সাথে সাথে আমি কাজকর্ম ফেলে দিয়ে চলে আসি, আর এখানে আসার পর আমার অপমান করা হচ্ছে। অপমান না, লেখাটা একটু ঘুরিয়ে লিখতে হবে। কিরকম? আরে বাবা, যা বলছে ছেলেটা সেই হিসেবে লিখুন তো একটু। এখন আবার লিখতে হবে? ভালো কাজ করতে গেলে অনেক কষ্ট করতে হয়, ঝপাত করে কাজ হয় না। তা বলছি আগে তো এটা নষ্ট করছি না এমএলএ বাবু, আমি নতুন করে লিখছি, ছেলেটা যা বলছে তাই যদি ভালো হয় তাহলে ওটা সাবমিট করবো, নাহলে এটা সাবমিট করবো। আচ্ছা ঠিক আছে, আমি তাতেই রাজি। হঠাৎ করে এটা লিখে দাও, বলো দেখি। আজকাল দুদিনের ছেলে পেলে তাদের কথাবার্তা শুনলেই হয়ে সারে। এত বছর পড়াশোনা করে পাশ করলাম মুখলাতি, আর আমাকে জ্ঞান দিচ্ছে। আর কি বলবো, এমএলএ বাবু আছে নির্ঘাত, তাই নয়তো সব ক্যান্সেল করে ফেলে দিয়ে হাঁটা দিতাম। কি বলছেন টুপুর টুপুর করে? কিচ্ছু না, বলেন। প্রিয় মহামান্য আদালত। হ্যাঁ জানি, বলো তারপরে। এরকম রেগে যাচ্ছ কেন? তোমার কি ফ্রিতে কাজ করাচ্ছে নাকি? হ্যাঁ, পয়সা দেবো না নাকি? হ্যাঁ, এরকম রেগে যাচ্ছ? না না, কোথায়? তোমার মুখের ভাব দেখলে বোঝা যাচ্ছে। এত যদি কষ্ট হয় ছেড়ে দিয়ে চলে যাও, বুঝতে পারিস? অন্য উকিল দেখে নেবো আমি। না না, সেরকম কোনো ব্যাপার না, তাহলে এরকম মুখ ঘোচায় কাজ করা যাবে না, ভালোভাবে লেখো। আমি পড়ি। অল্প বয়সে আমার বিয়ে হয়ে, তার কারণ আমি নিজেই। কারণ কি, আমি অন্য কাউকে ভালোবাসতাম। সেই ভালোবাসার দুঃখ যন্ত্রণা বেদনার কারণে আমি সহ্য করতে না পেরে আমি আরেকজনকে ভালোবেসে ফেলি। সেই ভালোবাসার পরে আমার খুবই তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। বয়স আমার সবেমাত্র 18+, আর ছেলের বয়সও একটু বেশি। কিন্তু বিবাহ জীবনটা সম্পূর্ণ হওয়ার পরে প্রত্যেকটা দিন আমার উপরে টর্চার করা হয়। সেই ছেলে এবং ছেলের মা, মানে আমার শাশুড়ি, দুজন আমার উপরে প্রচণ্ড টর্চার করে। আমি যন্ত্রণা সহ্য না করতে পেরে বাবাকে জানাই। বাবাকে জানানোর পরে বাবা আসে সেই সমাধান করার জন্য, কিন্তু আমার বাবাকে প্রচুর উল্টোপাল্টা কথা বলে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তবুও আমি সহ্য করে সেই দুঃখ যন্ত্রণা সব কিছু সহ্য করে সংসারটা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু অবশেষে আরও প্রতারণা, আরও উল্টোপাল্টা কথা আমার নামে অনেক বাজে বাজে কথা বলে। সেগুলো সহ্য করতে না পেরে আমি বাবার বাড়ি চলে আসি। বাবার বাড়ি চলে আসার পরে আমার শাশুড়ি এবং আমার বর দুজনে আমাকে হাত পা ধরে আবার বাড়িতে নিয়ে যায়। মানে আমার বাবার কাছে ক্ষমা চেয়ে আমাকে আবার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কিছুদিন যাওয়ার পরে অবশ্যই ভালোভাবে সম্পর্ক চলছিল, হঠাৎ আবার তুমুল ঝগড়ার পরিপ্রেক্ষিতে আমার উপরে তারা হাত উঠায় এবং আমার উপরে নিষ্ঠুরভাবে অত্যাচার করে। আমি দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই বাড়ি ছেড়ে চলে আসি এবং আমি সিদ্ধান্ত নিই যে এখন থেকে আমি আর ওই ছেলের সংসার করব না, আর আমি মোটামুটি ভালো করে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তাই মহামান্য আদালতের কাছে আমার আবেদন এবং নিবেদন যে আমার এই দুঃখ যন্ত্রণা পীড়িত এই কাহিনীটা পড়ে আপনারা যা ভালো বুঝবেন সেই হিসাবে রায় দেবেন। আমি এই ছেলের সঙ্গে আর সংসার করতে পারছি না। এত জ্বালা যন্ত্রণা, মানসিক টেনশন আর এমন অত্যাচার আমি সহ্য করতে পারছি না। তাই মহামান্য আদালতের কাছে আমার বিনীত নিবেদন যে আমাকে এই ডিভোর্স দিতে সাহায্য করুন। বলছি মরা, তুই যে বলছিস তুই পড়াশোনা করিসনি, কিন্তু তোর এই কথাবার্তা শুনে মনে হয় তুই তো এলএলবির উপরে পড়াশোনা করেছিস। তাই তো ছেলেটা যা বলিস, হ্যাঁ একদম অক্ষর অক্ষরে মিলে গেছে। আমি যে চ্যাটের মাথা লেগেছি তার সামনে তো এটা বিশাল সুন্দর। তাহলে এমএলএ বাবু কোনটা তাহলে সাবমিট করবেন? এটাই সাবমিট করবো, খুব সুন্দর বলেছে। দেখেন, আপনি প্রথমেই না শুনে না জেনে ছেলেটাকে উল্টোপাল্টা কথা বললেন, এখন কারটা ভালো হলো। বলছি বাবা, আমি তো অনেক কুকলাতি পড়িছি, অনেক কেস লড়িছি, কিন্তু তোমার মতন এত সুন্দরভাবে লিখতে পারিনি কেন? কারণ কি, আপনি দূর থেকে দেখেছেন, আমি ওখানে গিয়ে জিনিসটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দেখেছি এবং নিজের চোখে দেখার জিনিসগুলো আপনার সামনে তুলে ধরেছি। তাই এটার ওটা রাত দিন পার্থক্য হয়েছে। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। বলছি তোমার যদি চাকরি বাকরি লাগে বলো, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমার আমি কাজে নিয়ে নেবো। না না, এই অধম শুধু এমএলএ বাবুর সেবা করবে। বলছি মরা, তুই যদি আমার সঙ্গে থাকিস না, পৃথিবীর কোনো শক্তি আমার এই এমএলএ পদের থেকে নামাতে পারবে না। আজকে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে তোর পরে। থ্যাংক ইউ এমএলএ বাবু। বলছি এটা তুমি পট করে বুঝছো, টাইপ করে প্রিন্ট করে স্ট্যাম্প মেরে নিয়ে আসো। হ্যাঁ, কালকে সকালের ভিতরে জমা করতে হবে। একদম আপনি চিন্তা নেবেন না, আমি এই আমার বৌরিয়ার ছেলে মেরে বুঝছেন না, একটু কালী পুজোর ঠাকুর টুকুর দেখা নিয়ে রাত ভরে প্রিন্ট মারে সকালবেলা স্ট্যাম্প মারে আপনার কাছে দিয়ে যাচ্ছি। মরা যা বলিছে প্রত্যেকটা জিনিস যেন ওখানে ভালোভাবে উল্লেখ থাকে। কি যে বলছেন এমএলএ বাবু, একদম প্রত্যেকটা জিনিস হুবহু ও যা বলিছে তাই এখানে উল্লেখ থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আমি এখন যাই। হ্যাঁ, আমার বউ ছেলে মেয়ে অপেক্ষা করছে। সকাল 10টার আগে চাই, কিন্তু আমি 7:30 কি 7:45টার ভিতরে আপনার এনে দিয়ে যাবো। আচ্ছা আসি তাহলে। আর বাবা মরা, আমি তোমার উল্টোপাল্টা কথা বলেছি তার জন্য কিছু মনে করো না, বুঝতে পারিস? আমি ভাবিছি তুমি হয়তো ঠিক করে বলতে পারবা না, কিন্তু তুমি যা বলিস না আমার মুগ্ধ করে তুলিস। এই অধম যেটুকু পারে সেটুকু বোঝে, সেটুকু বলিছে আপনারে। না না, খুব ভালো বলিস। আর এরকম জটিল কেস আসলি তোমার সাথে আমি যোগাযোগ করবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা আসি তাহলে। যাও যাও, বউ সালমাই রে একটু ঠাকুর মাকুর দেখায় নিয়ে এসো। আচ্ছা এমএলএ বাবু। প্রত্যেকটা মানুষের এত কমজোরি ভাবতি নাই, ছেলেটা এত সুন্দর বললো, আমার মন প্রাণ সব কেড়ে নিয়েছে।
সত্যি বাবারে বাবা, তুই যে দিছিস না, একদম মানে কচু ঘষে দিছিস, বুনো কচু। আরে এমএলএ বাবু, যত বড়ই উকিল হোক, হ্যাঁ, তারা মানে দূরের থেকে যত আইডিয়া করবে আমি নিজের চোখের সামনে দেখিয়েছি, তা কোনদিন ম্যাচ করাতে পারে? বললি হবে না, তোর মানে অসাধারণ বুদ্ধি। বলছি এমএলএ বাবু, আমার কিন্তু একটা কাজ করে দিতে হবে। তুই এক্ষুনি বল কি দরকার, মোবাইল, গাড়ি, ঘড়ি, কি লাগবে বল। এরকম কিছু না, একজনের উদম কেলান দিতে হবে। এক্ষুনি বল কারে, একদম পিটাই তার চামড়া ছেড়াই নেবো। নামটা আমি জানি না, আপনাদের বাড়ি আসার সময় রাস্তায় দেখা, সে উদম খিস্তি দিল, এমন বেশি কথা বললো আর কি বলবো। কার বুকির বাটা এত সাহস, হ্যাঁ? আমার অ্যাসিস্ট্যান্টকে এরকম হুড়ুম হারাম করে ভুঁ খিস্তি দিল। ওসব কথা ছাড়েন, এখন সাজা দেওয়ার দরকার নেই, আগে ডিভোর্সটা করাই, নয়তো লোকজন যদি জেনে ফেলায় না যে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, তাহলে অনেক সমস্যা হবে। যতই দেখি ততই তোর অবাক হয়ে যাই, এত রাগ মাথার ভিতরে চেপে রেখে মুখে হাসি দিচ্ছিস, এসব সাধারণ মানুষের কাজ না। আগে কাজরে ভালোবাসতে হবে, কাজের উপর ফোকাস করতে হবে, তবে যাই তো সাকসেস হবে না। বলছি মোরা, তোর কথা শুনে আমার সব মন প্রাণ সবকিছু জিরো হয়ে যাচ্ছে। জিরো হয়ে যাচ্ছে মানে? মনে হচ্ছে কি ছোটবেলাতে যা শিখেছি সব ভুল শিখেছি, ছোটবেলাতে যা শিখাইছে সব ভুল শিখাইছে, মনে হচ্ছে এখন তোর কাছে ট্রেনিং নেই। এরকম বলবেন না অধমরে, আমি পড়াশোনা কিচ্ছু করিনি, কোনো মতে ওই আর কি একটু একটু পড়তে পারি, একটু একটু লিখতে পারি, হ্যাঁ, আমার এত মাথায় উঠাবেন না। বললি হবে না, আমার বউও যে কোনো মানুষের উপর বিশ্বাস করে না, কিন্তু তোর উপরে দৃঢ় বিশ্বাস, চোখ বন্ধ করে বিশ্বাস করে তোকে, জানে যেই মরাই পারবে তার পুত্রবধূকে বাড়ি ফিরিয়ে আনতে। তাই যেন হয় আপনাদের, এই কথাটা যেন আমি রাখতে পারি। কিন্তু তোর একটা দোষ আছে। কেমন দোষ? তুই যেখানে যাস সেখানে রূপ ধরিস, আমাদের ভুলে যাস, বিড়ির প্যাকেটের পর বিড়ির প্যাকেট, বান্ডিলের পর বান্ডিল শেষ হয়ে যায়, কিন্তু তোর দেখা সাক্ষাৎ কথা কিচ্ছু খুঁজে পাই না। ওটাই তো গুরু রহস্য, যে কাজে যাই সেই কাজে আমি মনোযোগ দিয়ে করি, তার জন্য আমি ফোন রাখি না। বলছি আমার একটা কথা শুনবি, ছোট্ট করে একটা তোর ফোন দি, ওই ফোনটা রাখবি, যখন ইমার্জেন্সি হবে তখন মোটামুটি আমি তোর ফোন করবো। না না এমএলএ বাবু, ওই কল হলেই তো ধরা খেয়ে যাবো। তাহলে আমার তোর সাথে যোগাযোগ করার ইচ্ছা হলে আমি কি করে যোগাযোগ করবো? আপনি তো জানেন আমি এখন কোথায় আপাতত আছি। ওই তো পরীর বাবার বাড়ি। হ্যাঁ, আপনার যখন আমার সাথে বিশাল দরকার হবে, কথা বলতে ইচ্ছা করবে, তখন আপনি মোটামুটি এই গ্রামে দুইজনকে পাঠাবেন, তারা সব বাড়ি যায় যে বলবে পায়খানা পরিষ্কার করবে, পায়খানা, হ্যাঁ, এই কথা বলে গ্রাম ভরে ডেকে বেড়াবে, তাহলে আমি বুঝতে পারবো আপনার সাথে আমার দরকার, আমার যে করেই হোক আপনার সাথে যোগাযোগ করতে হবে। সত্যি তুই যে কি অসাধারণ মানুষ, আর তোর মাথায় এত বুদ্ধি, তুই তো সেই দিলে যোগাযোগ করতে পারিস। বললাম না, এই অধমরে কেই বা পাত্তা দেয়, আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট করেছেন, তাই আমার চিরকৃতজ্ঞ। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর, আবার একটু রেস্ট কর, সকালবেলা তো আবার বেরোতেই হবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সারা রাত সারাদিন কাজ করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখি গিন্নির রান্না কত দূর, হ্যাঁ আমি পট করে দেখে আসি। আচ্ছা। বলছি কি আজকে তো দিওয়ালি, আজকে একটু পার্টি টাটি করবি নাকি? মাথা খারাপ, আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সদা সত্যবতী, আমি এসব কিচ্ছু হাবি যাবি খাইও না। বলছি একটুখানি কোল্ড ড্রিঙ্ক খাস কেনে? না 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 না, ওসব কিচ্ছু না। ঠিক আছে, তোর জন্য পেট ভরে বিরিয়ানি আর ওই পেট ভরে চিকেন চাউ পাঠাচ্ছি। হ্যাঁ, ওসব পাঠা হতে কোনো অসুবিধা নেই। হিয়া, তা তোমরা ভাবছো আমি হাসছি কেন? এমএলএরা তো উপকার করছি কিসের জন্য? আমার তো চুলকনি হয়েছে, আমার একটা মতলব আছে, সে মতলবটা কি দেখি, কার মাথায় কত বুদ্ধি, নিচে কমেন্ট করে জানাও। আর যে সঠিক উত্তর দিতে পারবে, আমার তো মনে হয় না কেউ পারবে, আর যদি কেউ পারে তার সাথে আমি কথা বলবো, তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বললাম, তার সাথে আমি ডাইরেক্ট ফোনে কথা বলবো, বুঝতে পারিস? তাড়াতাড়ি নিচে কমেন্ট করো। আমার নাম মরা, হয়ত হালকায় নিলে চলবে না। বলছি নারকেল বেগম ম্যাডাম, এইভাবে মারবেন না। হারামজাদা, আমার টাকা পয়সা সব লুট করে এখন বলছি মারবেন না। বলছি কিন্তু আমি তো কিচ্ছু করিনি, যা করিস এই উকিলের বাচ্চা তোমার টাকা নষ্ট করিস, তা আমার কেন শাস্তি দিচ্ছ? তোর বোধ নাই, তোর বুদ্ধি নাই, হ্যাঁ, তোর বউর টাকা এইভাবে চুরি হয়ে যাচ্ছে, তুই বুঝতে পারিস না? বলছি আমার কথা কি তুমি কখনো শোনো? নাটকের কথা আমি জানি না, আমার টাকা ফেরত চাই। বলছি টাকা আমি কোথায় নিছি? নেছে তুই কাটাপ্পার ছেলে। ওই দুটো তোদের মতন ঘরে বসে নেই, বুঝতে পারিস? এত বড় একটা ঘটনা হয়ে যাওয়ার পরেও তারা ঘরে বসে গিলছিস, আর ওরা দুজন তন্ন তন্ন করে খুঁজছে, হ্যাঁ, ওই কটকটি না হলি পারে আমি ওই টাকা পাবো না। বলছি ম্যাডাম, আমার এইভাবে শাস্তি দেবেন না, এমনিতে আমি পাইলসের রোগী, এইভাবে বসে থাকলেই পারে অনেক সমস্যা হয়। যতক্ষণ না পর্যন্ত কটকটি খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ তোরা কান ধরে বসে থাকবি। ততক্ষণ মানে যদি 2-4 দিন সময় লাগে? 2-4 দিন না, 2-4 মাস সময় লাগবে, এইভাবে কান ধরে বসে থাকবি। 2-4 মাস মানে কি? আমরা খাওয়া দাওয়া করবো না? খাওয়া দাওয়া তোদের জন্মের মতন ঘুচিয়ে দেবো। সে খাওয়া দাওয়া না দেন, কিন্তু হাগু লাগলেই পারে হাগু করতে যাবো না? যা হবে এখানে হবে, কোথাও বাইরে যেতে পারবি না। হারামজাদা ফাজলিমি মারো, হ্যাঁ, আমার 1.5 লাখ টাকা চোনা লাগাইছো, হ্যাঁ, আর আমার স্বপ্ন দেখাইছো, কোটি কোটি টাকার স্বপ্ন দেখাইছো। সত্যি ম্যাডাম, ওই মোচাকল পাওয়া গেলি পারে কোটি কোটি টাকা আমি নিজে এনে দিতাম আপনারে। তুই শালা গাল গল্প মারিস, ফাজলিমি কথা বলবি না। আজ পর্যন্ত কেউ কোনদিন টাকা পায়নি, তোর কথা শুনে আমি সব খবর পেয়েছি। ওসব ম্যাডাম সব ভুয়ো খবর ছিল, কিন্তু এটা সত্যি কথা, মোচাকল যদি আপনি আনি দেন না, আমি বলছি কোটি কোটি টাকা আপনারে এনে দেবো। মুচাকল আনবে কি আমার বাপ? বলছি কি পাদুরি মানাও না তো, পাদু যদি রাজি হয় তাহলে তো অবশ্যই পেয়ে যাবা। সে কি করতে হয় কি না করতে হয় সব কটকটি করবে, বুঝতে পারছিস? আমি এখন এসব ঝামেলার ভিতরে যেতে চাচ্ছি না। সামনে ভোট, আমি সবার সামনে একটা আমার ইমেজ বজায় রাখতে চাচ্ছি। এখন আমি গ্রামে গঞ্জে কি ঝগড়া করবো? ঝগড়া করলে মানুষ আমার ভোট দেবে? বলছি ম্যাডাম, টাকা দিলি ঝগড়া কেন? আপনি মারামারি করলেও আপনার ভোট দেবে। তো টাকা কি তোর বাপ জমি বেচে দেবে? আমার বাপ কোথাতে দেবে? আমার বাপ তো পটল তুলিছে, আর যাওয়ার সময় তো ফুটো করে রাখি দিয়ে যায়নি, এখনো ভাড়া বাড়ি থাকি, তো আমরা কোথাতে জমি বিক্রি করে দেবো? তাহলে ঘর কথা না বলে এরকম কান ধরে বসে থাক। বলছি কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। এবার মুখের উপর মুখ তুলে কথা বলেছিস, কি ব্যাড
ব্যাট দিয়ে বাড়বো। ওই যে কিন্তু কাটা পাইছে। কিরে কাটাপ্পা, খবর পেয়েছিস? বলছি রানীমা, নিজের চোখে তো দেখিনি, কিন্তু খবর পেয়েছি। কোথায় আছে আমার কটকটি? গোপন সূত্রে জানা গেছে এমএলএ এর কাছে কটকটি আছে। এমএলএর কাছে কটকটি কেন? তা আমি বলতে পারবো না, 2-4 জন বলিছে ওরে দেখিস এমএলএ এর বাড়ির দিক জাতি। ওই শোনার কথা আমি বিশ্বাস করি না। নিজের চোখে তুই দেখেছিস? না ম্যাডাম, আমি দেখিনি। খালি খবর লাগা, না তো তুই যা এমএলএর বাড়ি, যাই দেখ ওই কটকটি আছে কি। বলছি ম্যাডাম, আমি গেলি এমএলএ এর বউ তো আমার চেনে, আমার এখানে বাড়ুই পুরো বেলন দিয়ে লটিয়ে দেয়। তাহলে কি করে খবর আনবি ও বাড়ি কটকটি আছে কিনা? কটকটিকে আবার আটক করে রাখিনি তো? না না ম্যাডাম, আমার যেমন হয় কটকটি নিজের ইচ্ছেই গেছে। ও যে এত বড় শয়তান, ওরে কে আটকায় রাখবে? ওর মাথায় যা বুদ্ধি না, পৃথিবী কাঁপিয়ে দেওয়া বুদ্ধি। গিন্নি, এবার তো খবর পাইছো, আমাদের এখন ছাড়ো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমাদের এখন ছাড়ো। আমি এখানে কথা বলছি, কথার মাঝখানে কথা বললি না, এই ব্যাট দিয়ে কিন্তু আসলা বাড়ি দেবো বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন কি করা যায়? এমন একটা মানুষের দরকার, যারাও আছে না, এমএলএ এর বউ কেউ যেন না চেনে, সেই মানুষটাকে এমএলএ বাড়ি ভিক্ষা করতে পাঠানোর দরকার। ভিক্ষা করতে গেলে ঘরে রান্না আছে কোন আছে তো দেখতে পারবে, বাড়ির ভিতরে লোক আছে কিনা, কটকটি আছে কিনা। কথা তো ঠিক বলেছিস, তেমন লোক কোথা থেকে পাবো? আমার কাছে আছে ম্যাডাম। তোর কাছে আছে মানে? ওই জেলে বসে পরিচয় হয়েছিল, 15-20 দিন হয়েছে ছাড়া পাইছে। ওরে কেউ চেনে না, ওরে যদি ডাকিয়ে ভিখারির বেশে এমএলএ এর বাড়ি পাঠাই। তাহলে আর দেরি করছিস কিসের জন্য? ঘপাত করে পাঠা। বলছি ম্যাডাম, তার জন্য তো কিছু খরচা হবে। হারামজাদা, খরচা কেলাচ্ছিস? 1.5 লাখ টাকা চুনা মারিছিস, আবার খরচা কেলাচ্ছিস? এই দেখেছিস ব্যাট দেখেছিস? পাশায় বাড়ি পুরো ভেঙে দেবো কিন্তু, ব্যাট বলে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনার এসব ভাঙাভাঙির দরকার নেই, দরকার আমার লুঙ্গি বন্ধক রেখে আমি কাজটা করে দেবো। তোর ছেলে কোথায় গেছে? আমার ছেলেরে এমএলএ এর বাড়ির সামনে ওই বাগান আছে না, ওই বাগানে পাহারা দিতে রাখিছি, যে যদি কোনো সময় কটকটি বেরোয় ঘপাত করে ধরে নিয়ে চলে আসবে। ভেরি গুড ভেরি গুড। নেদনের বাচ্চা আমার 1.5 লাখ টাকা খেয়েছে, ওই নেদনে তো ছাড়বো না, আগে কটকটিরই পাই। কটকট কি সহজ চাই আমার কাছ থেকে বিদায় নিল, নাকি ও এমএলএর ফাঁদে পা দিছে, না এমএলএ ওরে আটক করেছে? সে খবরটা আমার ইমিডিয়েটলি জানার দরকার, কারণ কি এই ভোটে জিততে গেলে কটকটিরই দরকার। আচ্ছা ম্যাডাম, আমি কাজে লেগে পড়ছি। আজকে বিকালের ভিতরে আমি খবর চাই। আচ্ছা। এমএলএর বাড়ি গেল কিসের জন্য, আমি তো বুঝে পাচ্ছি না। বলছি ম্যাডাম, আপনার বাড়ি আইসে ওই কটকটি, এই কথা এমএলএ বাবু জানে, আবার ওরে হায়ার করে নেয়নি তো? কি বলতে চাচ্ছিস তুই? বলছি এমএলএ আবার বেশি টাকার লোভ দেখিয়ে কটকটি আবার হায়ার করে নেয়নি তো? আমাদের বাড়ি কটকটি ছিল, 1 টাকাও চাইছে আমার কাছে। ও বাড়ি যাচ্ছে, টাকা দিতে চাইছে, নিতে চাইছে, নেয়নি না। ও টাকা পয়সার কোনো লোভ নেই, বুঝতে পারছিস? আমার তো মনে হয় নয়তো তন্ত্র মন্ত্র করে নেছে, না হয় ওরে আটক করে নেছে। আটক মানে? আটক মানে তোরে এখন দেখাবো আটক মানে কি জিনিস। এর জন্য না তোমার সাথে আমার কথাই বলতে ইচ্ছে করে না, যে জিনিসটা বুঝতে পারিনি তাই জিজ্ঞেস করেছি, তাই বলে এরকম হামলায় পড়লি হবে? হাতে ব্যাট দেখেছিস? আমার কিন্তু এখন হাত কিন্তু সুলসুল করছে, চড়াম করে 2টে বাড়ি দিলি তখন টের পাবি কিন্তু। তুমি নিজের স্বামী দি পারো বা? শোন, আমার নাম নারকেল বেগম, আমি স্বামী ফামি দেখি না। আমি এখন ভোটে কি করে জিতবো সেটাই আমার মাথায় চিন্তা, বুঝতে পারছিস? তোর মতন 2-4টে স্বামী এখন পুরো ব্যাট দিয়ে বাড়ি পুরো একদম মাজা ভেঙে দিতে পারি। ভুল হয়ে গেছে, আমি আর কিচ্ছু বলবো না, কান ধরে বসে রয়েছি, আমার ক্ষমা করো। মাথা গরম করবি না, বুঝতে পারছিস? মার কিন্তু খাইছিস নালে। না ম্যাডাম, আমরা এইভাবে ঠিক আছি। কটকটি একবার আসুক, তারপরে তোদের দিয়ে ওষুধ করাবো টাকা, বুঝতে পারছিস? আমার টাকা খাবি, 1.5 লাখ টাকা চুনা লাগাইছিস তোরা সবাই মিলে। আমি কোথায় লাগালাম? আর টাকাটা মুখে বের কর, দেখ তোর অবস্থা কি করি। না সরি। একটা জিনিস বুঝতে পারছি না, কটকটি এমএলএ বাড়ি গেল কেন? এই সময় একজনই আমাদের সাহায্য করতে পারতো, সে হচ্ছে পাদু। কিন্তু তো মাল এখন করবে না, এখন এন্ট্রি পার্টি ধরেছে না, আমার ভুলে গেছে। আসলে ওর সাথে আমি 9 করেছি, 1.5 লাখ টাকা পাতো, সেই টাকাটা দিই নাই। হ্যাঁ, আমি ওর সাথে চিটিংবাজি করেছি, আর কি বলবো। 1.5 লাখ টাকা মেরে দিল আমার। বলছি গেছে তো আপনার বউ, এখন কি আমরা উঠতে পারি? ওর উপর ভরসা নাই, যে কোনো সময় চলে আসবে। আর আসে যদি দেখে আমরা কান ছাড়িয়ে দাঁড়াই রয়েছি, এমন কেমন কেলাবে না, তখন বুঝতে পারবা কেমন লাগে। তালি বাবা, দরকার নেই এরকমই কান ধরে বসে থাকি, এরকম কষ্ট মানুষেরই দেয়, কমসে কম চা বিস্কুট তো দেওয়ার দরকার। কি আছে মামনি, তুই এখানে বসে আছিস ঘরে না গিয়ে? কি আর বলবো বাবা তোমায়, মনটা খুবই খারাপ। কেন? তুই যা চেয়েছিস তাই তো হচ্ছে। তুই তো চেয়েছিস রাতকে ছেড়ে দেওয়ার জন্য, তার জন্য তো ওই কটকটি গেছে তোর ডিভোর্স পেপার তৈরি করতে। হ্যাঁ, আর তুই এখন বলছিস ভালো লাগছে না কেন? মনে কি কোনো পরিবর্তন আসলো? তোর কি রাজের সঙ্গে সংসার করার ইচ্ছা আছে? না বাবা, সে কথা না। তাহলে কি? বলছি তোমায় কত কষ্ট দিলাম বলো। আমার কোনো কষ্ট না রে মা, আমার কোনো কষ্ট না। তুই সুখে থাকলে আমি সুখে থাকবো, তুই দুঃখে থাকলে আমি দুঃখে থাকবো। আমার আর কি বল, বয়স হয়ে গেছে, কবে পটল তুলবো তার কোনো ঠিক আছে? ওসব কথা বলো না বাবা। আমার এখন একটাই স্বপ্ন, তুই যাতে ভালোভাবে সংসার করতে পারিস, সেটা দেখতে পারলেই আমার জীবনের সুখী। আর তুই যে বললি না নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করবি, তারপরে গিয়ে তুই সংসারের কথা ভাববি, বলছি বাবা মা, ততদিন কি আমি বাঁচবো? কি উল্টোপাল্টা কথা বলছো বাবা তুমি? হ্যাঁ, বাঁচবো মানে সে আবার কি কথা? আর বলিস না, শরীরের অবস্থা ভালো না তো, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, দিন দিন মাথা ঘোরাচ্ছে। আর কতদিন বল? এসব কথা বলো না, ভালো ডাক্তার দেখাবো তোমায়। ডাক্তার আর কি করবে, যে কোনো মানুষের একটা নির্দিষ্ট সময় আছে, আর কতদিন? এরকম বলে শুধু শুধু আমার মন খারাপ করে দিও না। আমার ইচ্ছা এখন তোকে ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারলে আমি শান্তিতে মরতে পারবো।
দেখো বাবা, এইসব উল্টোপাল্টা কথা বলবে না, কিন্তু আমার কিন্তু একদম কান্না করে দেবো। সব কথা ছাড়, তোর কি জন্য মন খারাপ সেটা বল। বলছি আজকে বান্ধবীর বাড়ি থেকে আসার সময় ওই কিট্টুকে দেখলাম রেল স্টেশনে কম্বল বিতরণ করছে। কিট্টু মানে ওই এমএলএর ছেলে, তাই না? হ্যাঁ, আমি তো দেখছি মানুষ কত পরিবর্তনশীল। একসময় কত রকম মদ গাঁজা বিড়ি খেয়ে ঘুরে বেড়াতো, আর এখন সে মানুষ কম্বল বিতরণ করছে। সব সময় মা, সময় সময় মানুষের পরিবর্তন করে তোলে। তাহলে বাবা আমি কি ভুল করলাম? ওদের বাড়ি থেকে যখন আমার বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল, তখন কি করে নেওয়া উচিত ছিল? সেটা আমি কেমন করে বলবো মা? তুই চিনিস, তোর সঙ্গে পড়াশোনা করেছে, ছেলেটা কেমন ভালো কি খারাপ সেটা তুই জানিস। তোর মত অনুযায়ী তো আমি সব বিয়েতে রাজি হয়েছি। না না, ছেলেটা তো ভালো ছিল, কিন্তু এই বললাম না, বন্ধুদের পাল্লায় পড়ে একটু মদ বিড়ি খেত, তাছাড়া এমনি ভালোই ছিল। এক এক সময় এক একটা বলিস, আমি কি করে বুঝবো বল মা? এখন তো পুরো পরিবর্তন হয়ে গেছে বাবা। যে ছেলে ফাজলিমিতে বজ্জাতি করে বেড়াতো, সে ছেলে আজকে কম্বল বিতরণ করছে, গরিব মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, তাদের বাড়ি খেতে ডাকছে। আমি নিজের চোখে কি করে বিশ্বাস করি বলো বাবা? তা তোর মা এখন কি ইচ্ছা? আমার আপাতত কোনো ইচ্ছা নেই, কিন্তু ভাবছি যারা খারাপ তারাও কত ভালো হয়ে যাচ্ছে, আর আমার জীবনটা কি হয়ে গেল। ও নিয়ে একদম টেনশন করবি না। তোকে কি দেখতে খারাপ? তোকে এখনই তুই যদি বলিস চাকরিওয়ালা ছেলে, লাইন লাগিয়ে দেবো তোর জন্য। না বাবা, আপাতত কিছুদিন আর বিয়ে থার নাম নিচ্ছি না, আগেই ডিভোর্সটা হোক, ঝামেলাটা যাক। তারপরে ওই কটকটি কি বলে, হ্যাঁ সেটাও শোনার দরকার। হ্যাঁ ঠিক বলেছো, উনি তো সবসময় খুব ভালো বুদ্ধি দেয়, আর মামা করে গলা শুকায়। কাকা কোথায়, এখনো আসেনি? না না, কোন উকিলের বাড়ি গেছে, এখনো তো আসেনি। সত্যি এখন কি করব কিচ্ছু বুঝে পাচ্ছি না। বলছি কি, তোর ওই শ্বশুর বাড়ির দিক থেকে কোনো ফোন টোন আসছিল? না না, কেউ ফোন করেনি। রাজও ফোন করেনি? ও আর কি ফোন করবে, রাগারাগি করে তো গেছে, আর কি ফোন করবে। চল, অনেক সময় হয়ে গেছে, চল ঘরে চল। তুমি যাও বাবা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। মেয়েটার টেনশনে আমার মাথার চুল সব উঠে যাবে। আর ওই বিয়ান কি বলছিল, আমার বিয়ে দেবে, বিয়ে দিয়ে আমার শ্রাদ্ধ করতো। এমনি জ্বালার জ্বালায় বাঁচি না, আর বিয়ে করলি পারে সে বউ কেমন হতো কে জানে। আমার জীবনটা পুরো নরক হয়ে যেত। লোকের কথায় কোনোদিন চলা যাবে না। সত্যি আমি বোধহয় বাবাকে খুব টেনশন দিচ্ছি, মাথায় কোনো কাজ করছে না। এখন ওই কিট্টুর কথা আমার মাথায় ঘোরাঘুরি করছে, যে কি ভুল করলাম। প্রথমে যদি কিট্টুরি বিয়ে করতাম তাহলে কোনো ঝামেলাই ছিল না, কমসে কম পয়সা করি গয়না কাটি কোনো তার সমস্যা ছিল না। আর রান্না ফান্না করা তো দূরের কথা, এমএলএর বাড়ি, কাজকর্ম কিচ্ছু করা লাগবে না, খাবো দাবো আর ঘুরবো। এত সুন্দর সুযোগটা ছেড়ে দিলাম, এখন কি করব কিছু বুঝেও পাচ্ছি না। আর আজকে স্টেশনে কিট্টুর সঙ্গে দেখা হয়, সেরকম একটা আমার পাত্তাই দিল না। কি করবো আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না। পাদুর সঙ্গে কি আবার যোগাযোগ করব, নাকি রাজের সঙ্গে কথা বলবো, নাকি এই কিট্টুর সঙ্গে আবার বিয়ে করব? কিচ্ছু বুঝে পাচ্ছি না, কি করব কি করব। দেখি কটকটি কাকা আসলে কটকটি কাকার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমি আর আমার মাথায় প্রেশার দিতে পারছি না, এমন একটা সমস্যা এসে পড়েছি, না এদিক যেতে পারছি না ওদিক যেতে পারছি, জীবনটা পুরো তার কাটার মতন হয়ে গেছে। কি করব বাবা, আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না। শোন, প্রত্যেকটা সংসারে কম বেশি ঝামেলা হয়, যা বৌমাকে বুঝিয়ে নিয়ে আয়। না বাবা, অনেক বেশি কথা বলে আইছি, এখন আমার কথায় আসবেও না, আর আমারও আনার ইচ্ছা নেই। শোন, রাগের মাথায় মানুষ কি বলে কি করে কিচ্ছু ঠিক থাকে না। 2-4 দিন গেলে না তুই আফসোস করবি, পরির জন্য বলে দিলাম। না না, আমি আর আফসোস করবো না। আমার সম্পর্কে তোমার সম্পর্কে উল্টোপাল্টা অনেক কথা বলেছে, সেগুলো আমি সহ্য করতে পারবো না। এই দেখ, তোর মাও যখন ডেকে গিয়েছিল তখন তো পরিরে কত কিছু বলেছে, ওর বাবার সম্পর্কে, ওর সম্পর্কে। তো ওর মাথা গরম হয়ে গেছিল না, তাই মাথা যখন গরম থাকে তখন কোনো কিছু ডিসিশন নিতে নেই, বুঝতে পেরেছো বাবা? তাহলে কি বলছো, আবার পরিকে পাও ধরে ক্ষমা চেয়ে নিয়ে আসবো? শোনো, একটা সংসার বাঁচাতে গেলে অনেক কিছু করতে হয়, বুঝতে পেরেছো? রাগারাগি করে কোনোদিন সমাধান হয় না। এই মাঝে মাঝে তোমার মা আমার উপর চেঁচিয়ে ওঠে, তখন কি আমি রেগে গেলে পারে সমাধান হবে? তখন আমি চুপটি করে বসে থাকি, অটোমেটিক ঠান্ডা হয়ে যায়, বুঝতে পেরেছো? যেমন একটা আয়রন ইস্ত্রি গরম হয়ে গেলি কাপড় ঘষা যায় না, তার একটু সময় দিতে হয় ঠান্ডা হওয়ার জন্য, বুঝতে পারিস? তেমনি এই সম্পর্কেও একটু সময় দিতে হয়। অত তোড়ঝড় করলি কোনোদিন সম্পর্ক টেকে না। কিন্তু ও যে উল্টোপাল্টা কথা বলেছে। তোমার দিক দিয়ে তুমি ঠিক, তার দিক দিয়ে সে ঠিক, তাহলে ঝগড়া হলো কি করে? সেটাই তো। এখনো তোমাদের বয়স কম, রক্ত গরম, বুঝতে পেরেছো? চড়চড় করে কথা বলে দাও, ঝগড়াঝাটি হয়, চুপ থাকতে হয়। তোমার মাও দেখো না আমার উপর চড়চড় করে ওঠে, আমি কিচ্ছু বলি, চুপচাপ থাকি। সংসার মানে কি স্যাক্রিফাইস, ধৈর্য ধরা। যত ধৈর্য ধরতে পারবা সংসার তত ভালো হবে। আর বউ, কোনো বউ সেরকম সুন্দর হয় না, বুঝতে পারিস? ওই মোটামুটি অ্যাডজাস্ট করাই নিতে হয়। যেমন নতুন ফোন আসলি পারে সবার নতুন ফোন কিনতে ইচ্ছা করে, তারপরে কেনার পরে মনে হয় কি যে আর কয়দিন অপেক্ষা করলি পারে এতে ভালো ফোন পাতাম। তেমনি এখন বিয়ে করিস, ভাবতিস তাড়াহুড়ো করে বিয়ে করিসি, কয়দিন পর বিয়ে করলি বোধহয় এর চেয়ে ভালো মেয়ে পাতাম। হ্যাঁ বাবা, আমার মনেও তাই বলছে। ওইসব কিচ্ছু না, সব মনের ভুল ধারণা। বিয়ে যেখানে লেখা আছে সেখানে হবে, বুঝতে পারিস? আর ওই সুন্দর বলে পৃথিবীতে কিচ্ছু হয় না। তুমি যদি সুন্দর হও তাহলে সব কিছু সুন্দর, আর তুমি যদি সুন্দর না হও, ও যেদিকেই তাকাও খালি তোমার তার কাটাই দেখা যাবে। তাই তো ভাবি, ঘরের ভিতর পুটুর পুটুর করে কিনা, ছেলের মাথাটা খাচ্ছে তো। ওই দেখ তোর মা চলে আইছে। বলছি রাজ, তোর বাবা কি বললো রে? তেমন কিছু না, ওই মেয়েরে আবার আনার কথা বলেনি তো?
না মানে হ্যাঁ হ্যাঁ বলেছে। সত্যি ছেলেটার মাথা তুমিই খাওয়া যা দেখছি। আরে গিন্নি, বৌমা তো দেখতে ভালো। ও এক বাপের এক মেয়ে, কাজকর্ম জানে না, আস্তে আস্তে শিখে যাবে। ওই নিয়ে ঝগড়াঝাটি করলে হবে? তুমি চুপ থাকো, বেশি কথা বলো না, বুঝতে পারিছো? মাথায় তুলে নিও না, ও মেয়ে যেরকম সেরকম মেয়ে না, বুঝিস? আমাদের সংসারটা পুরো শেষ করে দেবে। এত বছর সংসার করছি, বাড়ি কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনো সময় হয়েছে? যেদিন থেকে বাড়িতে ঢুকিছে মানে কাল লাগেনি অভিশাপ পড়িছে আমাদের বাড়ি। ওরকম কথা বলো না। মানুষের জীবনে সবসময় তো একই রকম সময় চলে না। কখনো তুফান, কখনো হাওয়া, কখনো বাতাস, কখনো কালো, কখনো অন্ধকার। বুঝতে পেরেছো? ওই জ্ঞানের কথা স্কুলে যাই ছাত্রপাত্রদের বুঝাইও, আমরা বোঝানোর চেষ্টা করো না, বুঝতে পারিছো? ছোটবেলাতে সংসার করে আসতেছি, আমি অনেক দেখেছি। সংসারটা পুরো আমার একার হাতে রয়েছে। হ্যাঁ, আমি যদি তোমার বৌমার হাতে সংসারটা ছেড়ে দিতাম না, এতদিনে সবকিছু তছনছ হয়ে যেত। আরে বাবা, এত উত্তেজিত হয়েও না, আস্তে কথা বলো। আস্তে কথা কি বলবো? ছেলেটার এত বুদ্ধি যে রাখিছি, তুমি 10 মিনিটই বলে ব্রেন ওয়াশ করে দিয়েছে, তো এখন দেখো মুখটা কিরকম কালো করে রাখিছে। আরে বাবা, জীবনের সত্যিটা ওকে খুলে বললাম। তাছাড়া তো আমি কিছু খারাপ কথা বলিনি যে ছেড়ে দে, হ্যাঁ, আরেকটা বিয়ে করে, এসব কিচ্ছু বলিনি। জীবনটা কি, হ্যাঁ, সংসারটা কি জিনিস তাই ওরা বুঝালাম। বাবা, লোকেরে স্কুলে অঙ্ক বুঝাতি বুঝাতি, ম্যাথ সায়েন্স বুঝাতি বুঝাতি এখন ছেলেরে মানে সম্পর্ক বুঝাচ্ছ? তুমি কি সম্পর্ক বোঝো? হ্যাঁ, সকালে যাও আর রাত্রি আসো, সম্পর্ক কি বোঝো? বাড়ির সব কেনাকাটা গয়নাকাটি সবকিছু, থালা বাসন, হ্যাঁ, ধোয়ার থেকে শুরু করে খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কাজ আমার করতে হয়। তুমি সংসারে কি বোঝো? কোনো চ্যাটও বোঝো না তুমি। বলছি মা, বাবা ও কথা বলেনি, বলছে এখন বয়স কম তো, আর কিছুদিন গেলে সব সমস্যার সমাধান হয়ে যেত। হয়েছে, সব হয়ে গেছে। সারাদিন রামায়ণ পড়ানোর পরে এখন বলছে সীতাকার বাপ। দেখিছো, ভালো কথা বললি তার কোনো মর্ম নেই। একদম চুপ থাকো তুমি, বুঝছো? ছেলেটার মাথা খাওয়ার চেষ্টা করো না, সব সময় একটা না একটা বলতেই থাকবে। বলছি মা, আর একটা সুযোগ দিলি হতো না? কোনো সুযোগ নাই, তোর যা বলছি শোন, ডিভোর্স হবে আর তোর জন্য মেয়েটাকে আমি বিয়ে দেবো। ওর থেকে ভালো মেয়ের যদি সাথে যদি তোর বিয়ে না দিতে পারি, তাহলে আমার নাম সত্যবতী না বলে দিচ্ছি। শোনো, মেয়ের খালি দেখতে ভালো হলেই হয় না, তার গুণও থাকার দরকার। আর যত গুণই থাকুক, তোমার তো পছন্দ হবে, কিন্তু তোমার ছেলের পছন্দ হবে না। আবার তোমার ছেলের পছন্দ হবে তো তোমার পছন্দ হবে না। মানে তুমি কি বলছো? আমি যারা পছন্দ করে আনবো তো আমার ছেলের পছন্দ হবে না? মানে আমি একটা কানা খাটাস ধরে নিয়ে আসবো বাড়ি, তাই বলছো? কথা তুমি এখনো বুঝতে পারোনি গিন্নি। হ্যাঁ, তুমি অনেক বেশি বুঝে ফেলাইছো। এখন মুখটা বন্ধ রাখাই ভালো হবে। আমার আর ছেলের ভিতর কথা হচ্ছে, তুমি একটু চুপচাপ থাকো। তাহলে এখন আমি এখান থেকে বিদায় নিই। হ্যাঁ, সবকিছু তো ফাঁকি মারার চেষ্টা করো, কোনো সময় তো কোনো কাজটা আগ বাড়াই করো না। তোমার সব কাজ আমি করি। হ্যাঁ, কদিন আগে যেমন করেছো না, আমার ওই মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করেছো। দেখো, হাবিজাবি কথা বলবা না। ওটা আমার সত্যের জন্য করতে চাইনি না, তোমার বৌমার জন্য, তোমার ছেলের জন্য করতে চাইছিলাম। আমি কি আমার লাভের জন্য করতে চাইছিলাম? হ্যাঁ, সেসব কাছে এখন ফেসে গেছো, তার জন্য আমার দোষ দিচ্ছ কেন? আমি তো ভালোর জন্য করতে চাইছিলাম। তার জন্য বলছি, বিয়ে হয়েছে ছেলের, 6 মাস 1 বছর সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তুমি ওদের ভিতরে নাক গলাগলি করো না তো। আমার যা মনে হয় না বাবা, ওই বাড়ি একটা ছেলে আসছিল না কটকটি, ওই যত নষ্টের গোড়া। হ্যাঁ ভাই ভাই, এখন ওর দোষ দাও, ওর মতন ভালো ছেলে হয় নাকি? কিন্তু মা, তুমি যে সেদিন আমাদের সামনে বকলে, ওটা আমার উপরের বকা ছিল। ছেলেটা খুব ভালো, ও আমার দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু বোঝে। দেখিস কেন কদিন পরে আবার আসবে না। কিন্তু তুমি তো সেদিন বললে এই বাড়ির এদিকে হলি পারে মোড়ো ঝাঁটা দেবা। ওইসব মনের থেকে বলিনি। ও খুব ভালো ছেলে, ও গরিব ঘরের ছেলে, ওর মন মানসিকতা খুবই ভালো। ওর কথাবার্তা এখন তুই শুনেছিস, শুনলি পরে একদম কেঁদে দিবি। তাহলে আমাদের দিবসটা হচ্ছে কিসের জন্য? আমার তো পরিষদে কোনো অসুবিধা নেই, তোমারও তো অসুবিধা নেই, কারোর অসুবিধা নেই, তাহলে আমাদের দিবসটা হচ্ছে কিসের জন্য? অসুবিধা নেই মানে? তুই তো তোর বাপের মতো টোবাই বেড়া সারাদিন, বাড়ি সারাদিন আমি থাকি, চোখের সামনে দেখা যায় কাজ করতে করতে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে জল বেরোয় যায়। তোর বউ মোবাইল চাদরে চাদরে দেখবে, মোবাইল চালাবে আর হাসতে হাসতে গড়েই পড়বে। ওই ঘরে তো শুনে শুনে আমার গা গতর জ্বলে যায়। যখন সামনের পরে আসবো তখন দাঁত কেলাইয়ে মোটামুটি মোবাইল ঠেলতে থাকবে, সারাক্ষণ মোবাইল আর মোবাইল। কেন তোর বউ কাজকর্ম পারে না? আসে তো আমার সাথে কথা বলতে পারে, একটু পেঁয়াজটা ছুলে দিতে পারে, একটু রসুনটা ছুলে দিতে পারে, ওটুক কাজও পারে না নাকি? হ্যাঁ, সকালে ঘুমেতে তাড়াতাড়ি উঠে উঠোনটা ঝাড় দিয়ে চা বসাতে পারে, সেসব তো কোনোদিন পারবে না। তার বাপ তো কোনোদিন শিখায়নি। হ্যাঁ, আর বলতে গেলে আমি এখন খারাপ। আরে বাবা, নতুন বউ একটু সময় লাগবে। শোনো, যা নয়তে হয় না তা 90তে হয় না। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি যখন নতুন বউ ছিলাম, তোমার মা ছিল, তোমার বাবা ছিল, তখন আমি করিনি? আরে বাবা, তখনকার জামানায় মোবাইল ছিল না, এখন মোবাইল আইছে, টেকনিক্যাল যুগ, অ্যাডজাস্ট করা নিতে হবে। আগের মতন তো আর সব মানুষ হয় না। না, আমি তো বলিনি রান্না করতে, অল্প অল্প ছোট ছোট কাজ করতো, আমার মুখের উপর মুখ তুলবে, ঝামটি মারা কথা বলবে। হ্যাঁ, এইসব কি ঠিক কাজ? দেখো গিন্নি, তোমার আমি বুঝাই পারবো না, বুঝতে পারিস? তুমি বুঝবা না তাই বুঝবা না, তুমি হচ্ছে যা বলবা তাই। ঠিক আছে, তোমার কথাই ঠিক, আমি এখন যাচ্ছি। এখন তো হাঁটা দিবা, ছেলেটার কান ভরে দিছো, এখন সবকিছু সর্বনাশ করে এখন হাঁটা দিবা। আমি কিছু সর্বনাশ করিনি, আমি জাস্ট বুঝিয়েছি সংসার মানে কি জিনিস। তুমি স্কুলে যে পড়াও সংসার কি জিনিস, হ্যাঁ, সবাই দিয়ে সংসার শেখাও তুমি। ভালো কথা বললি দোষ। দেখো, তোমার ভালোভাবে বলে দিচ্ছি, ছেলের কান যদি ভরো, ছেলের কানে যদি কুমন্ত্র দাও, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি তোমার সংসার আমি করবো না। ওরে গিন্নি, আমি আর কিচ্ছু বলবো না, তোমরা মাইপুতি যা পারো তাই করো। ভালো কাজের দাম নাই, আর আমি ভালো কাজ করতেও চাই না। যা করার দরকার করতে চেয়েছিলাম তা তোর হলো না, উল্টে আমার পিছনে এখন ভীমরুল আসে কামড় দিচ্ছে। তোমরা যা পারো করো। শোন, তোর কথার যেন খিলাপ না হয়, মন আবার যেন গলায় ফেলিস না।
তোর মা রে তোর বাবার এত খিস্তি খামারি করিছে, এখন তাই তুই সহ্য করবি? না মা, সেসব তো সহ্য করা যায় না, কিন্তু আর একটা চান্স দিলে পারে। আমি কি অন্যায় করেছি? তুই কি অন্যায় করেছিস? কিচ্ছু করিসনি তো, তবু ওদের বাড়ি যাই পাও ধরে ক্ষমা চাইছি। হ্যাঁ আনিসি তো, আবার ফোন দেখা চলে গেছে, তার মানে বারবার চলে যাবে, বারবার পাও ধরে নিয়ে আসবো? হ্যাঁ এই কথা বলতে যাচ্ছিস? তাহলে মা আমার একটা কথা শোনো, ওর এখন মাথা গরম আছে তো, আমরা এখন থেকে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবো না, ঠিক আছে? কিছুদিন চুপ থাকি, দেখো ওর রাগ যদি কমে আসে নাকি। শোন, তোর বউ যদি নিজের ইচ্ছা আসে তো ঠিক, তাহলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এই পাওতালায় আনতে পারবো না, বা তুইও পাওতালায় আনতে যাবি না, ঠিক আছে? আচ্ছা মা, তাহলে উকিল বাবুর বলে দাও ডিভোর্সের কাগজপত্র তৈরি করতে বারণ করো, কমসে কম 1-2 সপ্তাহ 1 মাস দেখো। ঠিক আছে, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। থ্যাংক ইউর কথা ছাড়, ওর পেছ পেছ ঘুরবি না, আর অত ফোন মারাতে যাবি না, বুঝতে পারছিস? যদি কুড়া হয়ে আসে তো ঠিক, নালে থাক ওরকম। আচ্ছা, আর তুই যদি নিজের ইচ্ছে ওই বাড়ি গেছিস আর ওর হাত পা ধরে মোটামুটি এই বাড়ি আনার চেষ্টা করেছিস, তো মনে রাখবি তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর আমি ত্যায্য পুত্র করে দেবো। না না মা, আমি এসব কিছু করবো না। ঠিক আছে, মনে থাকে জানো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, লাভ ইউ মা, লাভ ইউ। হয়েছে, চল খাওয়া দাওয়া করে নিবি, অনেক রান্না করেছি, আয়। কি রান্না করেছো মা? একটু শস্য ইলিশ করেছি, আয়। আমার ফেভারিট। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। বলছি বাবা খাবে না? ও পুরামুখো যাক না তো, যেখান যায় যাক, খাওয়ার সময় হলি তখন আসবে না। বলছি বাবার উপর তুমি এরকম চেতে যাও কেন? কথাই বলে এরকম, বোঝে না ফোজে না, নিজের মাথায় যা ঢুকিছে তাই বলেই যাবে, বলেই যাবে। হ্যাঁ, অন্য একজন কি বললো কি না বললো সেসব বোঝার দরকার নাই, নিজের মাথায় যা আছে তাই বলেই যাবে, বলেই যাবে, জ্ঞান দিতেই থাকবে। লোকে খিস্তি দিচ্ছে আর এদিকে দাঁত কেলায় হাসি পড়ে থাকতেছে, এ হচ্ছে তোর বাবা। চলো খেতে দাও, চল।